Hello and welcome back once again to your most favorite channel WBCS Friends. আজকে 6ই জুন 2024 আমরা আবার সহজ বাংলায় একটা ন্যাশনাল লেভেল নিউজ পেপারের এডিটোরিয়াল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে নিউজ পেপারটি হচ্ছে হিন্দুস্তান টাইমস। আর আজকে যে টপিকটা আমরা তোমাদের সাথে আলোচনা করব এটা একটা ভিন্ন স্বাদের টপিক। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করছো তারা জানো যে আমরা বিভিন্ন স্বাদের টপিক, কখনো পলিটি থেকে, কখনো ইকোনমিক্স থেকে, কখনো যেমন যেটা অ্যাভেলেবল হয় সেরকম তোমাদের জন্য নিয়ে আসি। আজকে আমরা প্রথম একটা বায়োডাইভার্সিটির উপর একটা টপিক আলোচনা করব। এটা আমরা বেছে নিয়েছি তোমাদের জন্য। ইটস অ্যান এক্সেলেন্ট টপিক। এইটুকু বলে আজকে একটা ছোট আমি ইন্ট্রোডাকশন দিতে চাই। সেটা হচ্ছে তোমরা যারা সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা করছো, অলওয়েজ কিপ ইন মাইন্ড যে নিউট্রাল ওপিনিয়ন বিল্ডিং যেমন একটা অত্যন্ত জরুরি জিনিস, তেমনি আরও একটা খুব বড় জিনিস যেটা অফিসারদের সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাপ্রিসিয়েশন। পাওয়ার অফ অ্যাপ্রিসিয়েশন এর মানে হচ্ছে এই দুনিয়াতে যা কিছু ধরনের জিনিস ঘটছে সরকারি লেভেলে বা বৈশ্বিক স্তরে, সেগুলো সবসময় আমরা বুঝতে পারবো না, কিন্তু আমাদের একটা বেসিক টেন্ডেন্সি আমাদের আছে সেটাকে জেনারেলাইজ করা। যেমন এই এত বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এসব তো মানুষেরই কাজ, এটা নিয়ে কেউ কোনো রকম সিরিয়াস নয়, রাজনীতিবিদরা নিজেদের মতন করে ভাবে, আমেরিকা নিজের মতন করে ভাবে, কোনো কিছুই কাজ হচ্ছে না, আলটিমেটলি আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। এই কথা আমরা মোস্টলি শুনতে পাই। কিন্তু দ্য পার্সন হু ইজ আ সিরিয়াস অ্যাসপিরেন্ট, বা যিনি একজন ওয়ার্ল্ড লেভেল লিডার হবেন, বা যিনি একজন সিভিল সার্ভেন্ট পার এক্সেলেন্স হবেন, তাকে কিন্তু জিনিসের ডিটেলে ঢুকতে হবে। বিকজ দ্য ডেভিল লাইজ ইন দ্য ডিটেল। যখনই তুমি কোনো একটা জিনিসের ভিতরে ঢুকবে, তুমি দেখবে ব্যাপারটা কিন্তু অতি সরলীকরণ করা ঠিক নয়। দেয়ার আর সো মেনি থিংস দ্যাট আর হ্যাপেনিং। অনেক কিছু হচ্ছে, অ্যান্ড ইউ নিড নলেজ টু অ্যাপ্রিসিয়েট দোজ। পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করাটাই হচ্ছে প্রথম স্টেপ ফর আ সিভিল সার্ভেন্ট। যতদিন আমরা অতি সরলীকরণ করব এবং কোনো জিনিসটাকে বিশ্বাস করব না, ততদিন কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আজকের এই আর্টিকেলটা যখন আমরা পড়ব, দেন ইউ উইল লার্ন টু অ্যাপ্রিসিয়েট সো মেনি থিংস। ওকে, এইটুকু ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করছি। আজকের টপিকটা হচ্ছে বায়োডাইভার্সিটি সলিউশনস টু ব্যাটল হিট ওয়েভ মেনেস। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন বা যে প্রবাহের ঘটনা যেটা বেড়ে চলেছে, তার সাথে যুদ্ধ করার জন্য বায়োডাইভার্সিটি সলিউশন কি কি আছে। হিট ওয়েভ মেনেস অর্থাৎ তাপপ্রবাহ। ওকে, যে তাপপ্রবাহ বাড়ছে, যার ফলে সাইক্লোন, টাইফুন, টর্নেডো, বিভিন্ন রকম মহাসাগরীয় যে সমস্ত ডিস্টারবেন্সেস বা ন্যাচুরাল ডিজাস্টার যেগুলো বাড়ছে, সেগুলোর সাথে যুদ্ধ করার জন্য বা সেগুলোকে ট্যাকেল করার জন্য বায়োডাইভার্সিটি সলিউশনস মানুষের কাছে কি কি আছে। সো দিস ইজ রয়, your friend Feroz Fan guide. Let's move to today's article. প্রতিবারের মতো আমরা এবারেও তোমাদের জন্য কিছুটা সিনপসিস বানিয়ে দিয়েছি। যেমন আজকে আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন আলোচনা করব, যে হিটওয়েভ মেনেস মানে কি, বায়োডাইভার্সিটি সলিউশন কি ইত্যাদি। গ্লোবাল ইনিশিয়েটিভ কি কি আছে এগুলোকে ট্যাকল করার জন্য, সেটা একটু আমরা দেখব। ভারতের অবস্থান ও ভূমিকা আমরা একটু আলোচনা করব, কারণ আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি, কাজে আমাদের কিন্তু মূলগত লক্ষ্য ভারতের অবস্থানের ভূমিকা নিয়েই থাকবে। চতুর্থত আমরা দেখব যে ওয়াই ইনভেস্ট ইন নেচার। একটা কথা খুব চালু আছে এখন, দ্যাট লেট আস ইনভেস্ট ইন নেচার। আমরা ইনভেস্টমেন্ট বলতে বুঝি স্টক মার্কেট বা প্রাইভেট ইনভেস্টমেন্ট, আমাদের নিজেদের টাকা নিজেদের কাজে লাগানো। কিন্তু এখন বলছে যে বৈশ্বিক স্তরে সমস্ত দেশকে ভাবা উচিত হাউ টু ইনভেস্ট ইন নেচার। পরিবেশে আমরা কিভাবে ইনভেস্ট করব, তা সেই কথাটার মানেটা কি আমরা দেখব। পঞ্চমত আমরা দেখব ম্যারাইন হিটওয়েভ, তার সলিউশন কি। এই যে মহাসাগরীয় উষ্ণ প্রবাহ বা তাপপ্রবাহ বাড়ছে সমুদ্রে, তার সলিউশন কি থাকতে পারে। আর সবশেষে আমরা জিনিসটাকে কনক্লুড করব। সো নাও লেটস মুভ টু দ্য ফার্স্ট স্লাইড। ইন্ট্রোডাকশন আমরা এটা বলবো যে ভারত মহাসাগরের যে উপকূলীয় অঞ্চল আছে, সেখানে হিটওয়েভের ঘটনা অত্যন্ত বেশি বেড়ে গেছে। হিটওয়েভ মানে হচ্ছে সামুদ্রিক তাপপ্রবাহ। ওকে, তাহলে এই যে এইটা হচ্ছে ভারত মহাসাগর, এই জায়গাটা ইন্ডিয়ান ওশান, ঠিক। তারপর এইখানটা হচ্ছে আটলান্টিক ওশান, এই পুরোটাই হচ্ছে আটলান্টিক ওশান। আর এটা হচ্ছে প্যাসিফিক ওশান।
তা এই যে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর, ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আবার এটা হচ্ছে প্যাসিফিক ওশানেরই অংশ। এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা একই। ওকে, তাহলে এই প্যাসিফিক ওশান বা আটলান্টিক ওশান বা ইন্ডিয়ান ওশান, এখানে যে তাপপ্রবাহ বেড়ে চলেছে, তার ফলে উপকূলবর্তী এরিয়াতে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা সেটা নিয়ে এখানে আলোচনা করব। আচ্ছা, নেক্সট হচ্ছে যে তাপপ্রবাহ যদি বাড়ে তাহলে সমস্যা কি কি হবে, মোটামুটি আমরা সেটা সকলেই জানি। যেমন একটা সমস্যা হবে হচ্ছে সাইক্লোনের বৃদ্ধি হবে, ক্রমবর্ধমান নাম্বার অফ সাইক্লোনস। যেমন রিসেন্টলি আমরা রেমালের খবর আমরা শুনেছি, যেটা শুধু সবেমাত্র গত মাসে অ্যাটাক করেছিল, রেমাল, সাইক্লোন রেমাল। এই রেমাল নামটা দেওয়া হচ্ছে ওমান দেশের। ঠিক আছে, তোমরা দেখবে যে নতুন নতুন সাইক্লোনগুলো আসে, বিভিন্ন দেশ তার নামকরণ করে। তারপরে এই যে রেমালটা এসেছিল 2024-এ, সেটা ওমানের নামকরণ রেমাল। ওকে, তাহলে একটা হচ্ছে সাইক্লোন বাড়বে। দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে সামুদ্রিক জায়গাতে, উপকূলবর্তী এরিয়াতে মাছ চাষ হয়। তাহলে সমুদ্রের জলের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই মাছ সেখানে থাকবে না, কারণ আমরা জানি প্রতিটি মাছেরই কিছু পার্টিকুলার টেম্পারেচারে তারা সেন্সিটিভ। তো সমুদ্রের জলের উষ্ণতা যদি খুব বেশি বেড়ে যায় বা তাপপ্রবাহ বাড়ে তাহলে মাছ সেখান থেকে চলে যাবে, সেটাতে তাহলে একটা উপকূলবর্তী অঞ্চলে একটা সমস্যার সৃষ্টি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্টর্ম সার্জ। এই কথাটা তোমরা শুনেছো কিনা? এই যে ছবিটা আমি দিয়েছি এটাকে বলা হচ্ছে স্টর্ম সার্জ। তোমরা দেখেছো নিশ্চয়ই। না, দেখেছো বলাটা ভুল হবে, আমরা কখনোই চাইবো না তোমরা এটা দেখো, কারণ মৃত্যুকে এরকমভাবে চোখের সামনে দেখতে কজন মানুষ চায়? এটা তো কখনোই দেখা উচিত না এই জিনিসটা। স্টর্ম সার্জ তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে নর্মাল সমুদ্রের লেভেল। এই হচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে, 3তলা বা 4তলা বাড়ি। সমুদ্রের ঢেউ আজকে সেই বাড়ি বা এই যে ল্যাম্পপোস্ট তাকে গ্রাস করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে যেই সময় আমরা ধরো আমাদের সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় ভীষণভাবে, তার একটা বড় কারণ কিন্তু এই সমুদ্রের টেম্পারেচার বৃদ্ধি হওয়া। এতে কি হয়, উপকূলীয় জনজীবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হবে, বিপর্যস্ত হবে। এবং একটা তথ্য থেকে দেখা যাচ্ছে যে 2004 সালের পর থেকে সাইক্লোনের সংখ্যা অত্যন্তভাবে বেড়ে গেছে। এটা তোমরা সার্চ করলে নিজেরাও দেখতে পারবে, 2004 সালের পর থেকে। ঠিক আছে, তাহলে এই যে সামগ্রিকভাবে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, এটা তো একদিনে হয় না। এটা তো আছে যে বিশ্ব উষ্ণায়ন বা ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলি, তারই ফলশ্রুতি। তাহলে ধীরে ধীরে এই সমস্ত জিনিস এত রকমভাবে প্রভাব ফেলেছে সমুদ্রের উপরে যে আজকে আমাদের এই অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। জনজীবন কিন্তু সম্পূর্ণত বিপর্যস্ত হতে চলেছে। ওকে, আচ্ছা, এইটুকু জিনিস বলবার পর আমি একটুখানি তোমাদের সাথে আলোচনা করব যে সাইক্লোন জিনিসটা কি। আমরা সকলেই জানি, আবার হয়তো ভালোভাবে আমরা অনেকে জানি না। সাইক্লোন হচ্ছে সমুদ্র, এই যে সমুদ্রগুলো আছে এই সমুদ্রের উপর কোথাও একটা যদি লো প্রেশার, এলপি মানে লো প্রেশার তৈরি হয়, অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে চারিদিক থেকে বায়ু সেই নিম্নচাপের জায়গাটিকে প্রতিস্থাপন করার জন্য ছুটে আসে। এটা তো আমরা জানি, কোথাও একটা নিম্নচাপ সৃষ্টি হলে সেই জায়গাতে চারপাশ থেকে বায়ু প্রবাহ ধেয়ে আসে। তাহলে সমুদ্রের উপর মনে রাখতে হবে, এটা কিন্তু ল্যান্ড মাসের কথা হচ্ছে না। সমুদ্রের উপর কোথাও যদি তোমার লো প্রেশার সৃষ্টি হয় তাহলে চারিপাশের বায়ু সেই জায়গাটাতে ধেয়ে আসে, ওই জায়গাটাকে ভরাট করবার জন্য, এবং এর ফলে কিন্তু সাইক্লোন সৃষ্টি হয়। এবং সাইক্লোন সবসময় নর্দার্ন হেমিস্ফিয়ারে, দুটো হেমিস্ফিয়ারে আমাদের এই পৃথিবী, এই বিশ্বটাকে বিভক্ত করা যায়। আমি যদি এখানে তোমার ইকুয়েটরটাকে ড্র করি, এই হচ্ছে তোমার নিরক্ষরেখা 0 ডিগ্রি, আর এই হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রির উপরের অংশটাকে আমাদের বলা হয় হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। এটা তো আমরা জানি সকলে। এই যে 0 ডিগ্রির যে লাইনটা, এর উপরের দিকের যে অংশটা, এই টোটালটাকে আমরা বলি উত্তর গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধের কোনো সমুদ্রের কোনো জায়গাতে যদি লো প্রেশার সৃষ্টি হয়, লেট আস সে দিস প্লেস, ইন্ডিয়ান ওশানের এইখানে একটা লো প্রেশার সৃষ্টি হয়েছে, তাহলে চারিদিক থেকে বায়ু ধেয়ে আসবে ওই লো প্রেশারের জায়গাটাকে ভরাট করার জন্য, এবং সেই সময় একটা ভয়ঙ্কর সাইক্লোনের সৃষ্টি হবে। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে লো প্রেশার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সাইক্লোন কিন্তু উত্তর গোলার্ধে সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ হয়।
আমরা জানি তো সাইক্লোন মানে তো বায়ু ঘুরছে, ঘূর্ণাবর্ত। তাহলে সেইখানে কিন্তু উত্তর গোলার্ধে অ্যান্টি ক্লকওয়াইজ হাওয়াটা ঘুরবে। ঠিক আছে, মানে 3D ভাবে যদি দেখা যায় তাহলে সাইক্লোন আমরা সাধারণত এরকম দেখতে পাই। তাহলে দেখা যাবে বায়ুটা এর মধ্যে যে ঘুরছে, বায়ুটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, আচ্ছা, এবার আরেকটা তথ্য আমি তোমাদের দেব, বায়ু ঘুরছে কেন। তোমাদের তো প্রশ্ন আসতে পারে যে স্যার লো প্রেশার বুঝলাম, বায়ু ওইদিকে ধেয়ে আসছে চারিদিক থেকে বুঝলাম, কিন্তু ঘুরছে কেন? ঘোরার যে বড় কারণ সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স। তোমরা এটা যারা জিওগ্রাফি পড়েছো বা পড়বে তারা দেখবে কোরিওলিস ফোর্সের জন্য এইটা উত্তর গোলার্ধে সাইক্লোনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়, আর দক্ষিণ গোলার্ধে যদি লো প্রেশার সৃষ্টি হয় সমুদ্রে, তাহলে এখানে ক্লকওয়াইজ ঘুরে সাইক্লোন হাওয়া। ওকে, আমরা এটাও জানি যে এই যে 0 ডিগ্রি যেটা কিনা আমাদের বিষুব রেখা, এই বিষুব রেখাতে আমাদের কোরিওলিস ফোর্স হচ্ছে 0। এবং সেই কারণে মজার ব্যাপার হচ্ছে এই যে পৃথিবীর এই দেশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার আফ্রিকা, এটা হচ্ছে ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, তারপরে তোমার ধরো এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই যে দেশগুলো যেগুলো দক্ষিণ গোলার্ধে, সেইখানে কিন্তু, বা যেগুলো দক্ষিণ গোলার্ধে বলছি, যেগুলো তোমার বিষুবরেখার কাছাকাছি অঞ্চল, সেখানে কিন্তু কোনোদিন সাইক্লোন হয় না। তার কারণ কি? তার কারণ এক্ষুনি আমি বললাম, 0 ডিগ্রিতে কোরিওলিস ফোর্স 0। আর কোরিওলিস ফোর্স যদি না থাকে তাহলে হাওয়াকে ঘোরানো যাবে না, সাইক্লোন সৃষ্টি হবে না। তাহলে মেনলি আমাদের জানতে হবে সাইক্লোনটা তাহলে কোথায় সৃষ্টি হয়। আমরা দেখব সাইক্লোনটা মেনলি সৃষ্টি হয় এই 23.5 ডিগ্রি অক্ষাংশ যেটা রয়েছে, এটা ছিল তোমার 0 ডিগ্রি বিষুবরেখা। এই 23.5 ডিগ্রির আশেপাশে আমাদের সমস্ত সাইক্লোনের যত ডিস্টারবেন্স এই এরিয়াতে হয়, এই এরিয়াতে সমুদ্রের উপরে, এই জায়গাটা দেখো। ওকে, এবং ভারতবর্ষ আমাদের এইখানে যেহেতু পড়ছে ওইখানটাতে, কাজেই ভারতবর্ষে সাইক্লোনের ডিস্টারবেন্স অনেক বেশি। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই যে লাল দাগ দিয়েছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ট্রপিক্যাল এরিয়া। এই ট্রপিক্যাল এরিয়াতে সব থেকে বেশি সাইক্লোনের উপদ্রব হয়। বোঝাতে পারলাম? আর লাস্ট একটা তোমাদের তথ্য দেবো সাইক্লোন সম্পর্কে, যে তোমরা বিভিন্ন নাম শুনে থাকবে যে টাইফুন হচ্ছে, হারিকেন হচ্ছে, টর্নেডো হচ্ছে। দিজ আর নাথিং বাট দ্য নেম অফ সাইক্লোনস ইন ডিফারেন্ট রিজিয়ন্স। যেমন আমরা ভারতবর্ষে এটাকে বলে থাকি ট্রপিক্যাল সাইক্লোন, ভারতবর্ষে অর্থাৎ এইখানে রেমাল এসছিল, আমরা বলেছি সাইক্লোন এসছে। কিন্তু যদি ক্যারিবিয়ান, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় ক্যারিবিয়ান, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ যে দেশটা ক্রিকেট খেলে সেটা এইখানকারই দেশ, ক্যারিবিয়ান। এইখানে যদি সাইক্লোন হয় দেখবে ওটাও ট্রপিক্যাল এরিয়ার মধ্যেই পড়ছে, আমি বলেছিলাম এইটা ট্রপিক্যাল এরিয়া। এইখানে যদি সাইক্লোন আসে ওরা সেটাকে বলবেন হারিকেন। হারিকেন একই জিনিস, ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট নাম। আবার চায়না, অর্থাৎ এই যে চায়না, এই চায়নার উপকূলে এখানে যদি সাইক্লোন হয় তারা সেটাকে বলবেন টাইফুন। বোঝা গেল? অস্ট্রেলিয়াতে এটাও আমরা দেখতে পাচ্ছি, এরকম জায়গাতে যদি সাইক্লোন আসে তারা সেটাকে বলবেন উইলি উইলি। উইলি উইলি। তাহলে দিস ইজ দ্য সেম থিং সাইক্লোন, বাট ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট রিজিয়ন্স। আশা করি বোঝানো গেল। এইবার আমরা বর্তমানে দেখব যে মানব সমাজ সঠিক প্ল্যানিং করে এই যে ডিজাস্টার সমূহের মোকাবিলা করতে পারে। ওকে, এই পরের এতে লেখা রয়েছে, কারেন্টলি সিটিজেন ওয়েলবিং ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু এনভায়রনমেন্টাল লিঙ্কড প্ল্যানিং লাইক অ্যাডাপ্টেশন মিটিগেশন স্ট্র্যাটেজিস। অর্থাৎ কি, এই যে সামুদ্রিক তাপপ্রবাহ বাড়ছে বা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এটার সঙ্গে আমরা ফাইট করব কিভাবে? এটার সঙ্গে ফাইট করবার দু রকমের পদ্ধতি আছে, একটাকে বলে অ্যাডাপ্টেশন, একটাকে বলে মিটিগেশন। তোমাদের কিন্তু এই কথাগুলো আমি এমনি এমনি বলছি না, এই কথাগুলোর মাধ্যমেই তোমাদের ওপিনিয়ন বিল্ডিং হবে। এই যে দুটো ওয়ার্ড তোমাদের শেখালাম, আমি আশা করবো এটা তোমরা জীবনে কোনোদিন ভুলবে না, এবং যখনই তোমরা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পড়বে তখন এই দুটো শব্দের তোমরা সবসময় ব্যবহার করবে। যে কোনো রকম বিশ্ব উষ্ণায়নের সঙ্গে ফাইট করবার আমাদের দু রকমের স্ট্র্যাটেজি হয়, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, একটা মিটিগেশন। অ্যাডাপ্টেশন মানে কি? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে মানিয়ে নেওয়া। আর মিটিগেশন মানে কি? মিটিগেশন মানে হচ্ছে কমানো বা কম করা। তাহলে কোথাও যদি সাইক্লোন আসে,
লেটসে ভারতবর্ষের কথাই যদি বলি, এইখানে সাইক্লোনের যদি অ্যাটাক হয়, তাহলে সেখানকার যে জনগোষ্ঠী বা জনজীবন, তাদের হাতে দুটোই মাত্র রাস্তা আছে। একটা হচ্ছে অ্যাডাপ্টেশন বা মানিয়ে নেওয়া। তার মানে কি? আমরা মানিয়ে নেবো, আমরা জানবো যে বছরের কোন সময়টা সাইক্লোন আসে, এলে কতখানি জলোচ্ছ্বাস হয়, কি কি সমস্যা হয়, সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন রেডি থাকবে, মানিয়ে নেবে। আর দ্বিতীয়ত হয় মিটিগেশন। মিটিগেশন মানে হচ্ছে বিপজ্জনক ফ্যাক্টরগুলোকে কম করা। যেমন গ্রিন হাউস গ্যাস রিডাকশন আমরা সবসময় বলি। ভারতবর্ষ 2070 সাল পর্যন্ত কার্বন ডাই অক্সাইডের নিঃসরণকে নেট জিরোতে কমিয়ে নিয়ে যাবে, আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। আমরা ভারতবর্ষে 2030 সাল পর্যন্ত এতখানি অ্যাফরেস্টেশন করব বা গাছ লাগাবো এত হেক্টেয়ার জমিতে, সরকার ঘোষণা করছে। কেন? এগুলো হচ্ছে মিটিগেশন স্ট্র্যাটেজি। এইগুলো মাধ্যমে আমরা মূল যে সমস্যাটা সেটারই নিচে কুঠারাঘাত করতে চাই। আর অ্যাডাপ্টেশন হচ্ছে ইমিডিয়েট তো হবে না, গাছ লাগানো কয়েক হেক্টর জমিতে আজকের কাজ তো না, ওটা করতে তোমার লাগবে 30 বছর। কিন্তু ইমিডিয়েট আজকে কি করবে? আজকে তোমাকে অ্যাডাপ্টেশন করতে হবে, অর্থাৎ অ্যাডাপ্ট করে নিতে হবে। যেমন কোস্টাল এরিয়াতে বাড়ি করতে দেব না, তাহলে মানুষ সাইক্লোন থেকে বাঁচবে, ওকে, জলোচ্ছ্বাস থেকে বাঁচবে। তাহলে সেই কারণে কোস্টাল রেগুলেশন আছে কিছু, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা দেখব হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে কারেন্ট গ্লোবাল ইনিশিয়েটিভস। বর্তমান আমাদের বৈশ্বিক স্তরে কি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। একটা বিশেষ কারণে এই খবরটা এখন নিউজ পেপারে এসছে, সেটা হচ্ছে রিসেন্টলি মে মাসে, এখন তো জুন মাস চলছে, গত মে মাসে 2024 সালে একটা মিটিং হয়েছিল কেনিয়া দেশের নাইরোবি শহরে। ওকে, এই ম্যাপে তোমাদেরকে যদি দেখাই তাহলে এই জায়গাটার কথা হচ্ছে। আফ্রিকাতে একটা দেশ আছে কেনিয়া, সেখানকার নাইরোবি শহরে এরকম জায়গায় কোথাও তোমার একটা মিটিং হয়েছিল। সেই মিটিংটা কি নিয়ে হয়? এই মিটিংটার নাম হচ্ছে SBI, সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশন। এটা হচ্ছে কনভেনশন অন বায়োডাইভার্সিটি, তোমরা নাম শুনেছো হয়তো, CBD, কনভেনশন অন বায়োডাইভার্সিটি। টেনশন করার কিছু নেই, আমি বলে দিচ্ছি সবটারই মানে। এই যে পার্টিকুলার কনভেনশনটা বা নিয়মাবলী, তার আন্ডারে একটা বডি আছে, তার নাম হচ্ছে সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশন। এর মিটিংটা রিসেন্টলি গত মাসে কেনিয়ার নাইরোবিতে হয়েছে। এবার আমি তোমাদেরকে একটুখানি ব্যাখ্যা করে দিই, এটা একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদের ওপিনিয়ন বিল্ডিংয়ের কাজে লাগবে। সেটা হচ্ছে, ভারতবর্ষে তো ইন্ডাস্ট্রিয়াল যে এরা, মানে যে তোমার শিল্প বিপ্লব, তার পরবর্তীতে শুধু ভারতবর্ষ কেন, সারা বিশ্বে শিল্প বিপ্লব পরবর্তী সময় থেকে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। যত বেশি শিল্প আসবে তত কার্বন ডাইঅক্সাইড, তত পরিবেশের উষ্ণতা বৃদ্ধি। তো সেই সব হওয়ার ফলে কখন মানবজাতি প্রথম এই বিষয়টা লক্ষ্য করলো, সেটা কিন্তু 1990-এর দশকে। ফলত 1992 সালে ব্রাজিল শহরের রিও ডি জেনেইরো বলে একটা, সরি ব্রাজিল দেশের, ব্রাজিল তো শহর নয়, ব্রাজিল দেশের রিও ডি জেনেইরো বলে একটি শহরে বহুবিধ সমস্যার সমাধান প্রকল্পে একটি সামিট হয়, যার নাম হচ্ছে আর্থ সামিট। এটা মনে রাখতে হবে, সব সময় এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। এই যে বিভিন্ন বহুবিধ সমস্যা, সেটা যখন মানবজাতি প্রথম নজর করলো, এবং নাম থেকেই বুঝতে পারছো আর্থ সামিট, অর্থাৎ সারা বিশ্বের প্রতিনিধিগণ সেখানে ছিলেন। তাহলে এইটাই সেই প্রথম 1992 সালে যেটা ব্রাজিল দেশের রিও ডি জেনেইরো শহরে অনুষ্ঠিত হয়, আর্থ সামিট। এই আর্থ সামিটে মূলত বোঝা হয় যে 3 ধরনের সমস্যা আমাদের মানবজাতিকে বিধ্বস্ত করছে। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এটা আমরা সবাই কম বেশি শুনেছি, ঠিক। দ্বিতীয়ত একটা হচ্ছে জীব বৈচিত্র্যের হ্রাস, জীব বৈচিত্র্যের হ্রাস, যাকে আমরা বলি বায়োডাইভার্সিটি লস। আরেকটা হচ্ছে মরুভূমির সম্প্রসারণ, যাকে বলে ইংরেজিতে ডেজার্টিফিকেশন। এটা ভালো করে বুঝে নাও, এগুলো একদম মনে রাখতে হবে, এগুলো ভুললে চলবে না। তাহলে আর্থ সামিটে এই তিনটেকেই মূল সমস্যার, মানে কি বলবো, মূল সমস্যা সৃষ্টিকারী এই তিনটে জিনিসকে ধরা হয়েছিল: ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি হ্রাস, আর ডেজার্টিফিকেশন বা মরুকরণ।
এবার ডেজার্টিফিকেশন কোথায় হয়, যেমন ধরো রাজস্থানে গিয়ে যদি তুমি দেখো যে থর মরুভূমি যেটা আমাদের আছে সেটা কিন্তু প্রতি বছর এগিয়ে চলে আসছে শহরের দিকে, বা আফ্রিকাতে যে সমস্ত মরুভূমি আছে সাহারা, তারাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলে আসছে এবং পার্শ্ববর্তী গ্রামকে গ্রাস করছে। এটা কিন্তু চলছে। তাহলে সেটা হচ্ছে মরুকরণ। এই তিনটে যখন বোঝা গেল 1992 সালের সামিটে, তখন এই তিনটেকে কন্ট্রোল করবার জন্য তিন ধরনের সামিটের সৃষ্টি হলো। এই জায়গাটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে তিনটে যদি সমস্যা হয়, 1, 2, 3, তাহলে তিনটাকে কন্ট্রোল করার জন্য কি হলো? ক্লাইমেট চেঞ্জকে কন্ট্রোল করার জন্য এলো ইউএনএফসিসিসি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা একটা নীতি। এর আন্ডারে প্রতি বছর মিটিং মিছিল সবকিছু হয় সারা ভারতবর্ষে, এবং তাদের টার্গেট হচ্ছে ক্লাইমেট চেঞ্জকে কন্ট্রোল করা। হলো, এটা তো গেল এইটায়। জীববৈচিত্র্য যে হ্রাস পাচ্ছে বা বায়োডাইভার্সিটি লস হয়ে যাচ্ছে সারা বিশ্ব জুড়ে, সেটাকে কন্ট্রোল করার জন্য কি এলো? কনভেনশন অন বায়োডাইভার্সিটি, সিবিডি। আর ডেজার্টিফিকেশন যে হচ্ছে অর্থাৎ মরুকরণ, সেটার জন্য কি এলো? ইউএনসিসিডি। এটা কিন্তু আবার সিসিডি মানে ক্যাফে কফি ডে ভেবো না তোমরা। এই সিসিডি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন কন্ট্রোলিং বা কম্ব্যাটিং ডেজার্টিফিকেশন, ইউনাইটেড নেশনস কনভেনশন ফর কন্ট্রোলিং ডেজার্টিফিকেশন। তাহলে বোঝানো গেল এই তিনটে মূল লক্ষ্য, এবং সেই তিনটের সঙ্গে লড়াই করবার জন্য তিনটে বিশ্ব স্তরের তিনটে কনভেনশন তৈরি হলো সেই 1992 সালে। এবার এটা আমি কেন তোমাদেরকে বললাম? এটা আমি তোমাদেরকে এই জন্যই বললাম যে এখন বর্তমানে, এটা তো 92 সালে হয়েছে, মানে আজ থেকে প্রায় কত 32 বছর আগে অলমোস্ট, ঠিক? কিন্তু আজকে যখনই আমরা নিউজ পেপার খুলবো আমরা দেখতে পাবো যে ইউএনএফসিসিসির আন্ডারে একটা কনভেনশন হয়েছে। আমরা তখন বুঝতে পারি না, বা হয়তো কোথাও একটা শুনলাম কুনমিং সামিট হয়েছে, আমি একটু পরে তোমাদের সঙ্গে আলোচনা করব কুনমিং সামিট। কুনমিং একটা চীন দেশের একটা প্রদেশের নাম, কুনমিং। তাহলে কুনমিং সামিটের কথা খুব চলছে এখন নিউজ পেপারে, তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো জানবে তারা। আমরা তখন বুঝতে পারি না যে কুনমিং সামিটটা কি। আমাদের বুঝতে হবে একদম সব কিছু বায়োডাইভার্সিটি নিয়ে আমরা যখনই পড়াশোনা করবো, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি নিয়ে, আমাদের 1992 সাল থেকে আমাদের বোঝাটা শুরু করতে হবে। এবং সেই 1992 সালের যে মেন আর্থ সামিট রিও ডি জেনেরোতে হয়েছিল, এবং তার যে তিন বোন, কি কি তিন বোন? ক্লাইমেট চেঞ্জ, জীববৈচিত্র্য হ্রাস বা বায়োডাইভার্সিটি লস, আর ডেজার্টিফিকেশন, এই তিন বোনের যে তিন কনভেনশন, সেইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কুনমিং সামিট যেটা বর্তমানে রিসেন্টলি হয়েছে, যেটা আমরা একটু পরে দেখব, সেটা হচ্ছে এই যে মেজো বোন মাঝখানে সিবিডি, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, তার আন্ডারে একটা সামিট। এগুলো প্রতি বছরই হয়। যেমন আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি যে ইউএনএফসিসিসি, যেটা ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এর আন্ডারে লাস্ট সামিট যেটা হয়েছে সেটা হয়েছে 2023 সালে দোহাতে। ওকে, সিবিডির আন্ডারে লাস্ট যে সামিটটা হয়েছে সেটা কিন্তু কুনমিংয়ে হয়েছে। ওকে, আরেকটা তথ্য তোমাদেরকে দেব, এর আন্ডারে যে সামিটগুলো হয়, সামিট কথার অর্থ হচ্ছে মিটিং। বিশ্বের সমস্ত রাজনৈতিক নেতারা আসবেন, কোনো একটা পার্টিকুলার শহরে বসা হবে, বিরাট সেখানে 2-3 দিন ধরে বৈশ্বিক স্তরে কোনো ডিসিশন মেকিং হবে। যদি সেটা ইউএনএফসিসিসির হয় তাহলে তারা আলোচনা করবেন ক্লাইমেট চেঞ্জকে নিয়ে, যে কিভাবে বিশ্বের উষ্ণতা কম করা যায়, ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে ইত্যাদি। যদি সেই সামিটটা বা কনফারেন্সটা সিবিডির ওপরে হয় তাহলে তারা বায়োডাইভার্সিটি যে লস হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য যে হ্রাস হচ্ছে, বিভিন্ন জীবজন্তু লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, বা ফ্লোরা বা ফনা যেগুলো আছে তাদের লস হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করবেন। আর যদি সেটা ইউএনসিসিডির আন্ডারে হয় তাহলে তারা মরুকরণ বা মরুভূমির বৃদ্ধি কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে আলোচনা করবেন। আশা করি বোঝানো গেল। তাহলে তোমরা একটু দেখে নেবে ইউএনএফসিসিসির আমি বললাম লাস্ট যেটা হয়েছে। আর এদের এই সামিটগুলোর নাম হচ্ছে সিওপি, অর্থাৎ কনফারেন্স অফ পার্টিজ। পার্টিজ মানে কিছুই না, দেশ, বিভিন্ন দেশকে পার্টিজ বলে ডাকা হয়। এইগুলো একটু টেকনিক্যাল টার্ম, দেখবে তোমরা নজর করে কিভাবে আমি তোমাদের সাথে আলোচনা যে করছি কারেন্ট অ্যাফেয়ার্সকে ম্যাচ করছি কিন্তু আমাদের কনসেপ্টের সাথে, ওপিনিয়ন বিল্ডিং এর সাথে। ডাব্লিউবিসিএস এ হয়তো তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসবে যে COP28 কোথায় হয়েছে, এটা ডাব্লিউবিসিএস এর প্রশ্ন। তোমাকে তখন ডাক দিতে হবে দোহাতে হয়েছে 2023 সালে COP28।
কিন্তু তুমি যদি এই জিনিসটা লিঙ্ক করতে পারো যে COP28 সেটা UNFCCCর আন্ডারে, যেটা কিনা এই 3 বোনের এক বোন এবং যাদের সৃষ্টি হয়েছিল 1992 সাল থেকে, তাহলে তোমার নলেজের চেইনটা কমপ্লিট হবে। ওকে, এই জন্যই আমাদের এই পার্টিকুলার চ্যানেল, যেখানে আমরা একটু কনসেপ্ট বিল্ডিং এর সাথে ছোট ছোট কারেন্ট অ্যাফেয়ার্সকে ম্যাচ করার চেষ্টা করব, রাইট? আর সিবিডি এর যে লাস্ট সামিটটা হয়েছিল সেটাকেও কপই বলা হয়, আমি বললাম। সেটা হয়েছিল COP15। এইটা হয়েছিল কুনমিং প্রদেশে, চায়নার একটা শহর, এবং মন্ট্রিয়েল প্রদেশে। মন্ট্রিয়েল হচ্ছে কানাডার একটা শহর। এও একটা অদ্ভুত ব্যাপার, কোথায় চায়না কোথায় কানাডা, দুটোতেই একই সঙ্গে হলো COP15, যেটা কিনা সিবিডির অন্তর্গত। আশা করি বোঝানো গেল, তোমরা একটু দেখে নেবে। পরবর্তীতে আমরা দেখি যে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো, এটা একটু মিটিয়ে দিই, মুছে দিই। সেটা হচ্ছে যে, এই যে তোমাদের সঙ্গে আমি মন্ট্রিয়েল এবং কুনমিংয়ে যে সিবিডির আন্ডারে COP15 রিসেন্টলি হয়েছে 2023 সালে, তার কথাটা যেটা বললাম, সেইখানে একটা বিশেষ জিনিস গৃহীত হয়েছে। যে কুনমিং সামিটের কথা আমি এক্ষুনি বললাম, কুনমিং মন্ট্রিয়েল, কুনমিং চায়নাতে, মন্ট্রিয়েল কানাডাতে। এইটা যেটা তোমার রিসেন্টলি হয়েছে, সেখানে একটা জিনিস গৃহীত হয়েছে, সেটার নাম হচ্ছে গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক। এই কুনমিং মন্ট্রিয়েল প্রোটোকলে যখন মানুষজন এসে বসেছিলেন, সেখানে 196টা দেশের প্রতিনিধিরা ছিলেন। প্লিজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট। আমরা সবসময় বলি কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না, একবার ভেবে দেখো 196টি দেশকে একটা টেবিলে নিয়ে আসা এবং আলোচনা করা, এটা কি খুব সহজ ব্যাপার? এবং যেখানে ভারতবর্ষের মতো বৈচিত্র্যময় এবং বিশাল দেশ রয়েছে, কানাডার মতন বৈচিত্র্যময় দেশ, আফ্রিকার মতন একটি জটিল দেশ, অস্ট্রেলিয়ার মতন একটি দেশ, এই সমস্ত দেশকে একই টেবিলে নিয়ে আসা এবং একটা পেপার পাবলিশ করা ডিসিশন নিয়ে, ইটস আ বিগ 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 ডিল। প্লিজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট। ওকে, যতক্ষণ না তোমার মধ্যে এই অ্যাপ্রিসিয়েশন আসবে, ততক্ষণ কিন্তু ইউ উইল নেভার বিকাম আ গুড সিভিল সার্ভেন্ট। ওকে, এই যে গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক গৃহীত হয়েছে 2022 সালে, এটা 2022 সালে হয়েছে, ঠিক আছে? সেখানে কি হয়েছে? সেখানে 23টা টার্গেটের কথা বলা হয়েছে। 23টা টার্গেট নেওয়া হয়েছে, যে টার্গেটগুলো নিলে আমরা বায়োডাইভার্সিটি লসটাকে ঠেকাতে পারবো। টার্গেটগুলো কি তোমরা একটু দেখে নেবে, আমি বেশি কিছু বলছি না, খুব সহজ জিনিস। যেমন 1 নম্বর যদি বলি, বায়োডাইভার্সিটি লস তাকে কম করবার কথা বলা হয়েছে। 2 নম্বর যদি বলি, বলা হয়েছে যে 30% ডিগ্রেডেড জমি যেগুলো আছে সেগুলোকে রেস্টোর করবে। 30% ডিগ্রেডেড ল্যান্ড। ডিগ্রেডেড ল্যান্ড মানে কি? যেখানে হয়তো আজ থেকে 30 বছর আগে চাষ হতো, এখন আর হচ্ছে না, কারণ সেখানে বায়োডাইভার্সিটিটা লস হয়ে গেছে। ওখানে যে ধানটা হতো আজ আর হচ্ছে না, গমটা হচ্ছে না। ওকে, বা মাটির যে স্বাস্থ্য ছিল সে খারাপ হয়ে গেছে, যে কোনো কারণেই হোক, মরুকরণের জন্যই হোক, বৃষ্টি কম হয়ে যাওয়ার জন্যই হোক, মাটিতে খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করার জন্য মাটি বিষিয়ে যাওয়ার জন্যই হোক, বা সমুদ্রের নোনা জল এসে ঢুকে যাওয়ার জন্যই হোক, বহুবিধ কারণ আছে। আজকে বায়োডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করছি, এই যে 3 বোনের কথা আমরা বললাম, 3 বোন কিন্তু আলাদা নয়, কোথাও না কোথাও তারা একই, কিন্তু সেটাকে বিভিন্নভাবে ভাগ করে একটা রাস্তা তৈরি করা হয়েছে। তারপর তৃতীয়ত যদি বলি, আমরা বললাম যে 23খানা এরকম টার্গেট নেওয়া হয়েছে, কিছুটা কিছুটা বলছি। যেমন একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ বা বন্য জীবজন্তু, তাদের প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে বুঝতে পারছো, তোমরা এরকম দেখে নেবে, এরকম 23খানা আছে। এইবার আমরা দেখে নেবো যে ইন্ডিয়ার রোল কি, কেন এটা আমাদের দেশের নিউজ পেপারে এসছে। সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে যে এই যে কনভেনশন অন বায়োডাইভার্সিটি, এটা তো মেন, তার আন্ডারে আমি বলেছি সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশন। এটা একটা বডি, এই নামগুলো শুনে ভয় পেও না। সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশন মানে একটা এমন বডি যেটা কিনা ইমপ্লিমেন্টেশন করে, অর্থাৎ কাজ করে। তাহলে এটা হচ্ছে মেন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, তার আন্ডারে একটা হয়েছে সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশন। প্রতি দেশেই আছে, 196টা দেশ এসেছে, তাদেরকে তো কাজগুলো করতে হবে। তাহলে তারা সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশন, মানে এখানে ডিসিশন যেটা হবে সেটা ইমপ্লিমেন্ট করবার বডি। বোঝা গেল? তাহলে এই যে সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশনের মিটিংটা হয়েছে, সেইখানে কিন্তু ভারতবর্ষ হচ্ছে বর্তমানে চেয়ারপারসন। খুব ভালো করে বুঝে দেখো ব্যাপারটা। একটা সিবিডি তো অলরেডি হয়ে গেছে 2022 সালে, একটা রিসেন্টলি 2024 সালের নভেম্বর ডিসেম্বরে নেক্সট সিবিডি হবে।
চেন অফ ইভেন্টটা ভেবে দেখো, 2024 সালে আসতে চলেছে, এই ধরো নভেম্বর ডিসেম্বরেই তোমরা খবরের কাগজে আবার দেখতে পাবে যে আবার একটা কনভেনশন অন বায়োডাইভার্সিটির মিটিং হচ্ছে, সেখানে সারা বিশ্বের লোক এসে জড়ো হয়েছে এবং ডিসিশন নিচ্ছে। তো তার আগে ভারতবর্ষের যে সাবসিডিয়ারি, এই তার আগে যে সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশন, সেখানেও বিভিন্ন দেশের পার্টিসিপেশন আছে, এবং সেই সাবসিডিয়ারি বডি অফ ইমপ্লিমেন্টেশনের চেয়ারপারসন বর্তমানে ভারতবর্ষ। আশা করি বোঝাতে পারলাম। ভারতবর্ষের সেখানে চেয়ারপারসন, ফলে এটা একটা অত্যন্ত সাম্মানিক ব্যাপার। কিছুদিন আগেই তোমরা শুনেছ G20-রও চেয়ারপারসন ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, অর্থাৎ ভারতবর্ষ G20-রও চেয়ারপারসন ছিল, আবার SBI-এরও চেয়ারপারসন বর্তমানে। তাহলে কুনমিং মন্ট্রিয়েল প্রোটোকলের যে GBF, যেটা একটু আগে আমি বললাম গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক, তার আন্ডারে কোনো লিডারশিপ দেখানো বা তার কার্যপ্রণালী ধার্য করা, এগুলো কিন্তু ভারতবর্ষের হাতে এখন একটা বড় সুযোগ আছে। অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ ভাস্ট বায়োডাইভার্সিটি, ফলে ইন্ডিয়ান নলেজ বা ইন্ডিয়ান লিডারশিপ এগুলো কিন্তু দেখাবার একটা বড় জায়গা আছে এই মুহূর্তে। পরবর্তীতে আমরা দেখি ইনভেস্ট ইন নেচার। বর্তমানে বলা হচ্ছে যে বৈশ্বিক স্তরে মানুষ যা ক্ষতি করে ফেলেছে তাকে কমাতে গেলে নেচারের উপর ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট বলতে আমরা প্রাইভেট ইনভেস্টমেন্ট বুঝি, হ্যাঁ, কিন্তু সেখানে তার কথা বলা হচ্ছে না, ন্যাচারাল ইনভেস্টমেন্ট। তার মানে কি, একটা স্টাডি থেকে আমি তোমাদের এখানটা একটু বোঝাই, এগুলো হচ্ছে বায়োডাইভার্সিটির মানে যে টপিকগুলো, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, তার একটা আলাদা ফ্লেভার আছে, সেটা এখান থেকে বুঝতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনভেস্ট ইন নেচার? এর মানে হচ্ছে একটা স্টাডি থেকে দেখা গেছে যে পরিবেশ আমাদেরকে যে সমস্ত ফ্রি সুযোগ সুবিধা দেয়, তার দাম যদি টাকাতে ধার্য করা যায় তাহলে দেখা যাবে 100 থেকে 350 বিলিয়ন ডলার। ক্যান ইউ ইম্যাজিন? মানে কোটি 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 টাকার সুযোগ সুবিধা পরিবেশ তোমাকে ফ্রিতে দিচ্ছে। এবার আমি তোমাকে কিছু ছোট উদাহরণ দিই, তাহলে তোমরা অবাক হয়ে যাবে। যেমন অনেকে মাছ খান, উপকূলবর্তী যারা আছেন দেশগুলো, বা সেরকম কেন, সারা পৃথিবীতে আজকে মৎস্য চাষ হয়, মাছ খাওয়া হয়। তোমরা কখনো ভেবে দেখেছো এই যে মাছ চাষের ম্যাটারটা, সেটা কিন্তু প্রকৃতির দান। তুমি কি আফ্রিকার মরুভূমিতে মাছ চাষ করতে পারবে? পারবে না কখনোই। বা তুমি ভারতবর্ষের ধরো রাজস্থানের মধ্যে গিয়ে মাছ চাষ করতে পারবে? অসুবিধা হয়ে যাবে। তাহলে মাছ চাষ সেইখানেই সম্ভব যেখানে প্রকৃতির দান আছে। আরেকটা উদাহরণ আমি যদি দিই, পরাগ মিলন বা পলিনেশন। এই পলিনেশন তো প্রকৃতির একটা কি বলবো, ইকোলজিক্যাল সার্ভিস। আজকে যে বিভিন্ন গাছের মধ্যে পরাগ মিলন হচ্ছে, তার থেকেই তো আমাদের শস্য দানা, ফল মূল, ফসল, শাক সবজি যা কিছু, চাল গম সবই তো তার। তাহলে পলিনেশনটা কি মানুষ করে? না, ওটা প্রকৃতি করায়। তাহলে দ্যাটস অ্যান ইকোলজিক্যাল সার্ভিস। 3 নম্বর, প্রাকৃতিক সৌন্দর্য, যে বিউটি। আমরা বলি না, আহা ডাল লেক, শিকারা, কি সুন্দর সময় কাটালাম। বা যে কোনো সুন্দর জায়গা, যেগুলো প্রাকৃতিক জায়গা, গেলেই মানুষের মন ভালো হয়ে যায়, সেগুলো কি? সেগুলো তো প্রকৃতির দান। আজকে লে অ্যান্ড লাদাখ, আজকে সারা ভারত পৃথিবীর লোকজন সেখানে আসছে। কেন আসছে? কারণ তারা এই ফ্রি সার্ভিসটা নিতে আসছে যেটা প্রকৃতি দিয়েছে। ওখানে তো মানুষ বানায়নি। কিন্তু তুমি কল্পনা করে দেখো, একটা হোটেল যদি তুমি যে শহরেই থাকো, বম্বেতে থাকো, তুমি ভোপালে থাকো, ইন্দোরে থাকো, সেখানে যদি একটা খুব সুন্দর হোটেল বানিয়ে তার মধ্যে একটা কৃত্রিম নদী বা ঝর্ণার জল সৃষ্টি করে, সেই হোটেলের সেই ঘরটার দাম কত হবে? তোমাদের প্রত্যেকের নিশ্চয়ই আইডিয়া আছে। কিন্তু আজকে মেঘালয়াতে গিয়ে যদি তুমি পাহাড়ের বুকে একটু বসে থাকো মৌসিনরাম গ্রামে, কিংবা তুমি যদি ডাল লেকে শিকারার উপর একটা রাত কাটিয়ে আসো, কিংবা তুমি যদি যোধপুরের প্যালেসের থেকে বসে রাজস্থানের মরুভূমির সৌন্দর্য দেখো, সেগুলো তো প্রকৃতির বানানো জিনিস, ঠিক কি না? বা ঘন বন, যেগুলো ওয়েস্টার্ন ঘাট, আমাদের পশ্চিম ঘাট পর্বতের উপরে যে পাহাড়ি জায়গাগুলো রয়েছে, মাথেরান, বা পুনের ধারে যে জায়গাগুলো, লোনাভালা, সেখানে যদি তুমি যাও, সেখানে তোমার হোটেল লাগবে না, তুমি সম্পূর্ণ রাস্তার উপর দিয়ে বনের মধ্যে দিয়ে হেঁটে যাবে, তাতেই তুমি যে বায়োলজিক্যাল সার্ভিসটা পাবে, ইকোলজিক্যাল সার্ভিস, তাতেই মানুষ খুশি হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ আজকে সেই জিনিস ধ্বংস করে কৃত্রিমভাবে তৈরি করার চেষ্টা করছে। চতুর্থত আরেকটা ইকোলজিক্যাল সার্ভিস, যেগুলো টোটালি ফ্রি, যার দাম কোটি 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 টাকাতে ধার্য হয়েছে, কিন্তু সেগুলো আজকে প্রকৃতি আমাদের দুহাত ভরে ফ্রিতে দিচ্ছে। কার্বন ক্যাপচার ফেসিলিটি, কার্বন সিকোয়েস্ট্রেশন বা কার্বন ক্যাপচার, এটা তোমরা জানো কিনা জানি না। এই যে আমাদের বলা হয় বিশ্বের ফুসফুস বলা হয় এভারগ্রিন ফরেস্টগুলোকে, চিরহরিৎ যে বনগুলো, সেগুলোকে বিশ্বের ফুসফুস বলা হয়। তোমাদের কোনো ধারণা আছে যে এই যে বনগুলো রয়েছে,
সেই বন কত পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে তাদের গাছের মাধ্যমে শোষণ করে মাটির নিচে ধরে রেখে দিয়েছে। আজকে এই বনগুলোকে মানুষ নির্বিচারে ধ্বংস করছে, কেটে তার থেকে কাঠ বার করে নিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, সেখানকার জীব জানোয়ারকে মেরে ধ্বংস করছে। মানুষ ভাবতেও পারছে না যে সব থেকে বিষাক্ত যে পয়জনাস গ্যাস মানুষেরই জন্য, সেটাকে কিন্তু তারা সেখান থেকে বার করে নিয়ে আসছে। তাহলে এই যে ফ্রি সার্ভিসগুলো, এই ফ্রি সার্ভিসগুলোকে টিকিয়ে রাখার জন্যই এখন নতুন কনসেপ্ট এসছে, প্লিজ ইনভেস্ট ইন নেচার, ডু নট ডিস্ট্রয় নেচার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এইবার আমাদের যে টপিকটা শুরু হয়েছিল যে মেরাইন হিট ওয়েভ, সেইটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই যে হিট ওয়েভ মেনেস, তাহলে এবার আমাদের এখানে বলছে যে মেরাইন হিট ওয়েভগুলো যে অলরেডি শুরু হয়ে গেছে, সেটাকে আমরা কন্ট্রোল করব কিভাবে, তার সলিউশন কি কি থাকতে পারে। তার সলিউশন বলছে, কারণ হিট ওয়েভকে যদি উত্তরোত্তর বাড়তে দেওয়া হয়, মানে মেরিন হিট ওয়েভ বা সামুদ্রিক হিট ওয়েভ, তাহলে কি হবে? আমি শুরুতেই বলেছি, জলোচ্ছ্বাস আসবে, সুনামি আসবে, ধ্বংস হয়ে যাবে, সাইক্লোন বাড়ছে, উপকূলবর্তী এরিয়াতে যে মাছ চাষ করেন জেলেরা, তাদের জীবন বিপর্যস্ত হবে, মাছের সাপ্লাই কমে যাবে। তাহলে বলা হচ্ছে, আমি একটু আগেই বলেছিলাম অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি, মানিয়ে নিতে শিখতে হবে, সেটা এক ধরনের বলেছিলাম। এই দেখো কি ধরনের অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে। আরেকটা ছিল মিটিগেশন। মিটিগেশনে অনেক সময় লাগে, গাছ লাগানো, গ্রিন হাউস গ্যাসকে কম করা, এগুলো 10, 15, 20, 30, 40 বছরের কাজ। কিন্তু অ্যাডাপ্টেশন ইমিডিয়েটলি সম্ভব। বলছে যে মেরাইন হিট ওয়েভের সঙ্গে অ্যাডাপ্ট করবার জন্য মানুষকে শিখতে হবে কোল্ড সাপ্লাই চেন বানানো, যাতে কিনা মাছ একবার ধরে 1 বছর বা 6 মাস 8 মাস কোল্ড স্টোরেজে রাখা যায়। তাহলে কি হবে? ওয়েস্টেজ হবে না। তাহলে এটা একটা অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি। নেক্সট হচ্ছে নেচার বেসড যে সলিউশনগুলো, সেগুলো আমাদেরকে নিতে হবে। যেমন আর্টিফিশিয়াল রিফ বানাতে হবে। রিফ আমরা জানি, এই যদি এটা যদি কোনো ল্যান্ডমাস হয় আর এটা যদি সমুদ্রের জল হয়, তাহলে এই রকম জায়গাতে একটা রিফ হয়, যেখানে কিনা কোরাল তৈরি হয়। আমরা সবাই নাম শুনেছি কোরাল রিফ, ঠিক আছে? একটা পার্টিকুলার ডিস্টেন্সের নিচেই কোরাল রিফ হয়, একদম ওপরে হবে না, জলের নিচেই হবে, এবং একটা পার্টিকুলার ডিস্টেন্স নিচে হবে, এবং একটা পার্টিকুলার টেম্পারেচার থাকতে হবে, তবেই সেগুলো সৃষ্টি হবে কোরাল। এবং এই রিফ ইকোলজিক্যালি অত্যন্ত সেন্সিটিভ, বায়োডাইভার্সিটিতে পরিপূর্ণ একটি জায়গা। এগুলো আমরা চোখে দেখতে পাই না বলে আমরা বুঝতে পারি না। তাহলে বলা হচ্ছে, মানুষ তো আজকাল বেশি রিফ ধ্বংসই করে ফেলেছে। হ্যাঁ, এই রিফ দেখতে পাওয়া যায়। তোমরা যদি আন্ডামানে যাও, গিয়ে সেখানে স্কুবা ডাইভিং করো, বা তোমরা যদি কেউ অস্ট্রেলিয়াতে যাও, সেখানে গ্রেট ব্যারিয়ার রিফ তোমরা দেখতে পাবে অস্ট্রেলিয়া দেশেতে। সেই সমস্ত দেশেই রিফ পাওয়া যায় যাদের সমুদ্র উপকূল আছে। বলা হচ্ছে আর্টিফিশিয়াল রিফ বানাতে হবে আমাদেরকে, যাতে কিনা মাছেরা তো এইসব জায়গাতেই থাকে। রিফ যদি না থাকে, শুষ্ক জায়গা যদি থাকে, সমুদ্রের জল বেড়ে যাচ্ছে, নোনা জল নষ্ট হয়ে যাচ্ছে, বিষ মিশে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রাসায়নিক মিশিয়ে দিচ্ছ, সেখানে মাছ কোনোদিনই থাকবে না। এ তো নর্মাল ব্যাপার। তাহলে আর্টিফিশিয়াল রিফ আমাদের বানাতে হবে। আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ ফরেস্ট আমাদেরকে বানিয়ে তুলতে হবে আবার, যেখানে কিনা বায়োডাইভার্সিটি বাড়বে, তবেই আমরা মাছের যোগান রাখতে পারবো। কোস্টাল ইনফ্রাস্ট্রাকচারকে রিভ্যাম্প করতে হবে। আবার আসি কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার, এই যদি কোস্ট হয়, এটাকে বলা হচ্ছে কোস্ট, সমুদ্র তীর। এখানে আমরা দেখছি বড় বড় হোটেল বানিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে? এইখানে মানুষ একদম ঢুকে এইখানেই হোটেল বানাচ্ছে একদম কোস্টে। বলছে না, সেরকম করলে চলবে না, কোস্টাল রিভ্যাম্পিং করতে হবে, নাহলে তো আমাদের কোস্ট নষ্ট হয়ে যাবে। তাহলে মেরিন হিট ওয়েভের ফলে আমাদের যা সমস্যা, সেই সমস্যা আরও বাড়বে। তারপরে সব শেষে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে, স্ট্রিমলাইনিং অফ গভর্নমেন্ট স্কিম। আমাদের ভারত গভর্নমেন্টের বহুবিধ স্কিম থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সয়েল হেলথ কার্ড। আমরা এটা সবাই শুনেছি, ভারত সরকারের একটা খুব নামি স্কিম, যেখানে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে চাষিদেরকে বা কৃষক ভাইদেরকে বলে দেওয়া হয় যে আপনারা কি ধরনের চাষ করলে সবচেয়ে ভালো বেনিফিট পাবেন। ঠিক তেমনি এটা ভারত সরকারের স্কিম। তেমনি আরেকটা স্কিম আছে, তার নাম হচ্ছে ভূ চেতনা। এটা হচ্ছে কর্ণাটকের গভর্নমেন্টের স্কিম। ওকে, তাহলে এইটা একটা রাজ্য স্তরের স্কিম, আর এইটা হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম। দেখা যায় অনেক সময়, বা ধরো আরেকটা স্কিম আছে আমাদের ভারত সরকার, সেটা হচ্ছে জল জীবন মিশন। দেখা যায় বিভিন্ন রাজ্য বিভিন্ন স্কিম চালাচ্ছে, ভারত সরকার একরকম স্কিম চালাচ্ছে, যাদের মূলগত লক্ষ্য হয়তো এক, কিন্তু না এর সাথে ওর কোনো সম্পর্ক আছে, না ওর সাথে এর কোনো সম্পর্ক আছে, যেটা আমাদের বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনে একটা বিরাট সমস্যা। বিভিন্ন দফতর আলাদা আলাদাভাবে কাজ করছে, যেখানে তাদের একই সঙ্গে মিলে কাজ করা উচিত, এবং সেটা একটা বড় সমস্যা। সেই জন্য বলছে স্ট্রিমলাইনিং অফ দি গভর্নমেন্ট স্কিমসের ভীষণভাবে জরুরি। যত রকম স্কিম আছে, তাদেরকে ইউ হ্যাভ টু ব্রিং ইট অন দ্য সেম টেবল, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ গভর্নমেন্টের টার্গেট। ভারত সরকার বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন টার্গেট নিয়েছেন, যেমন ইউনাইটেড নেশনস কনভেনশন ফর কমব্যাটিং ডিজার্টিফিকেশন, মরুকরণ রোধের যেটা, সেখানে আমাদের আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলে এসেছেন যে বাই 2030, মানে আর 5-6 বছরের মধ্যে ভারতবর্ষ 26 মিলিয়ন হেক্টর জমির থেকে মরুকরণ রোধ করবে। এই টার্গেট তো হিউজ টার্গেট, 26 মিলিয়ন হেক্টর, মানে তুমি কল্পনা করতে পারছো? কিংবা ভারত সরকার এটাও বলে এসেছেন ইউএনএফসিসিসির যখন মিটিং হয়েছিল, তাহলে এটা ডেজার্টিফিকেশনের, এটা হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, তার মিটিং যখন হয়েছিল সেখানে তিনি বলে এসেছেন যে 2030 সাল পর্যন্ত কার্বন ডাই অক্সাইড যে নিঃসরণ করছি সেটাকে 45% আমরা কম করব, এবং 2070 সাল পর্যন্ত আমরা নেট জিরো করে দেবো কার্বন ডাই অক্সাইড এমিশন। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। কিংবা আরও তিনি শপথ নিয়েছেন যে গাছ লাগিয়ে, অর্থাৎ অ্যাফরেস্টেশনের মাধ্যমে, যেটা কিনা এক ধরনের মিটিগেশন স্ট্র্যাটেজি। আশা করি বুঝতে পারছো এখন মিটিগেশন স্ট্র্যাটেজির মানে। গাছ লাগিয়ে 2.5 to 3 বিলিয়ন টন কার্বনকে আমরা চুষে নেব পরিবেশ থেকে বাই 2030। এটাও একটা টার্গেট বলা হয়েছে। আর এই সবটাই হচ্ছে, এই যা কিছু টার্গেট তিনি বলেছেন যে 2030 সালের টার্গেট, সেটা 2005 সালকে বেস ইয়ার নিয়ে করা হয়েছে। 2005 সালে যা কার্বন ছিল তার থেকে 45% কম করব, যা ছিল তার থেকে 26 মিলিয়ন হেক্টর জমি আমরা বাঁচিয়ে তুলব। নদীকে, রেস্টোরেশন অফ রিভার, বিভিন্ন জায়গাতে নদীকে বাঁচাবার বা রিভাইভ করবার কাজ হচ্ছে। যেমন একটা খুব বড় উদাহরণ হচ্ছে কারুলা রিভার, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো বা না শুনলেও জেনে নাও। এটা উত্তরপ্রদেশের বিজনোর বলে একটা প্রদেশ আছে দিল্লির কাছে, উত্তরপ্রদেশের বিজনোর, ওয়েস্ট উত্তরপ্রদেশে। সেইখানে রামগঙ্গা নদী আছে। রামগঙ্গা এমন একটা নদী যেটা জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সেই নদীর একটা উপনদী, তার নাম কারুলা, সেই নদীটা সম্পূর্ণ মৃত, মরেই গিয়েছিল, সেই নদীটাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে। সো আ ডেড রিভার উইল নাও বিকাম এভারগ্রিন অ্যান্ড ইট উইল গিভ ইকোলজিক্যাল সার্ভিসেস টু ইউ। ওই নদীতে বোট চলবে, ওই নদীর পাশে গিয়ে বসবে মানুষ, পার্ক বানানো হবে। তাহলে বুঝতে পারছো, ইনভেস্ট ইন নেচার যদি তুমি করো, এটা তো নেচারাল ইনভেস্টমেন্ট, নেচার ইনভেস্টমেন্ট। তাহলে নেচারও কিন্তু, তুমি যদি নেচারকে ভালোবাসা দাও, নেচারও কিন্তু তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে, এবং তার অর্থনৈতিক মূল্য কিন্তু অনেক 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 বেশি। এবার আমরা লাস্টে চলে আসবো কনক্লুশন। কনক্লুশনে আমরা দেখতে পেলাম, এতক্ষণ আলোচনা করেছি বহুবিধ ভিন্ন কাজ হচ্ছে, ঠিক আছে? তার একটা বার্ডস আই ভিউ এখন খুব দরকার। বার্ডস আই ভিউ মানে হচ্ছে পাখি যখন আকাশ দিয়ে ওড়ে তার যে ভিউ, সে তো একটা বিরাট বড় ভিউ নেয়, কিন্তু একটা মানুষ যখন এখানে দাঁড়িয়ে আছে সে তখন শুধু এইটুকু জায়গায় দেখতে পায়, কিন্তু একটা পাখি দেখতে পায় বিস্তীর্ণ এলাকা। তাহলে বলা হচ্ছে আজকে কিন্তু লিডারশিপ দেওয়ার সময় এসেছে, অ্যাজ ফার অ্যাজ বায়োডাইভার্সিটি বা ইকোলজি বা এনভায়রনমেন্ট ইজ কনসার্নড। এখানে একটা বার্ডস আই ভিউ নেওয়ার দরকার পড়েছে। কেন বার্ডস আই ভিউ দরকার? একটু আগেই যে বললাম, বিবিধ স্কিম রয়েছে ভারত সরকারের, বিবিধ স্কিম রয়েছে প্রতিটি রাজ্য সরকারের, তাতে লক্ষাধিক টাকা চলছে, টাকার আবর্তন হচ্ছে, কিন্তু কোথাও যেন আমরা কাজটা করে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে কেউ একজন নেই যিনি বার্ডস আই ভিউ নিতে পারেন, ঠিক আছে? গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক, যেটা কিনা সিবিডির আন্ডারে রিসেন্টলি কুনমিং আর মন্ট্রিয়েলে হয়েছে, যেটা আমি আলোচনা করলাম, যার আন্ডারে 23টা টার্গেট, সে কিন্তু সেই কথাই বলেছে। এই টার্গেটগুলো পড়লে দেখবে, এই টার্গেটগুলো বার্ডস আই ভিউ এর কথাই বলছে, মেলবন্ধনের কথাই বলছে। তাহলে এই যে মহাযজ্ঞ, কনক্লুশনে বলা হচ্ছে এখানে কিন্তু সকলের ইম্পর্ট্যান্ট রোল আছে প্লে করবার জন্য। কীরকম? শহুরে মানুষের বা শহরে যে বা আরবান অ্যাডমিনিস্ট্রেশন যে আছে তাকে একরকম রোল প্লে করতে হবে শহরকে বাঁচাবার জন্য। গ্রামীণ এলাকায় সেখানকার সমস্যাটা আলাদা, সেখানে একরকম রোল প্লে করতে হবে। বিভিন্ন প্রকল্পকে একত্রীকরণ করতে হবে। মহিলাদের সেখানে একরকম কাজ আছে, যুবাদের একরকম কাজ আছে, ট্রাইবাল বা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা আছেন, যারা পিছিয়ে পড়া জনজাতি, তাদেরও একরকম কাজ আছে, কারণ তারা বনের ভেতরে থাকেন, তারা বনটাকে অনেক বেশি বোঝেন, তাদেরকে নিয়ে আসতে হবে। তবেই একমাত্র আমাদের এই মহাযজ্ঞে সফলতা আসবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের দিন আরও একটা সুন্দর আর্টিকেল তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই।